আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। আজারবাইজান বাহিনীর দখলে আর্মেনীয়দের গুরুত্বপূর্ণ শহর জাব্রাইল। করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প ঝুঁকিমুক্ত নন, পরবর্তী ৪৮ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়েতের নতুন আমিরের সঙ্গে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বৈঠক। যুদ্ধরত আজারবাইজান আর্মেনিয়ার 10টি বেশি মর্টার ইরানি ভূখণ্ডে। মার্কিন দূতাবাসে অস্ত্রের পরীক্ষা নিয়ে বাগদাদ জুড়ে আতঙ্ক। কুয়েতের প্রতি ইরানের পূর্ণাঙ্গ সমর্থন ঘোষণা। চীনের সড়ক দুর্ঘটনায় নিহত 6, আহত 10। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দক্ষিণ ককেশাসের বিরোধপূর্ণ এলাকা নাগোর্নো কারাবাখকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে। এই অঞ্চল নিয়ে দুটি দেশের মধ্যে এর আগেও থেকে উত্তেজনা তৈরি হয়েছে, সামরিক সংঘাত হয়েছে, কিন্তু সেগুলো সবই ছিল সীমিত পরিসরে। গত 27 সেপ্টেম্বর রোববার সকালে হঠাৎ করে শুরু হয়ে যাওয়া এই যুদ্ধে বড় বড় কামান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। টানা এক সপ্তাহের সংঘর্ষের পর আর্মেনিয়ার দখল থেকে মাদাগিজ শহরের পর নিজেদের আরও 7টি এলাকা মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। এবার আজারবাইজানের সেনাবাহিনী কারাবাখ অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর জাব্রাইল শহর দখলদার আর্মেনিয়ার কাছ থেকে পুনরায় নিজেদের কজায় নিয়েছে বলে এক টুইটার বার্তায় জানিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। নাম প্রকাশ না করার শর্তে বলা হয়েছে, দখলকৃত অঞ্চল পুনরায় নিজেদের করায়ত্তে নেয়ার লক্ষ্যে আজারবাইজানের সশস্ত্র বাহিনী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। বিতর্কিত অঞ্চল নাগোর্নো কারাবাখ নিয়ে গত রোববার দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে এই অঞ্চলে দুই দেশের বিরোধ চলছে। 1990-এর দশকে আর্মেনিয়ান নৃগোষ্ঠী আজারবাইজানের কাছ থেকে কারাবাখ দখল করে এ নিয়ে সংঘাত ছড়িয়ে পড়ে। সে সময়ই শুরু হয় যুদ্ধ, যাতে প্রাণ হারিয়েছে 30,000 মানুষ। 1994 সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সরাসরি সংঘাতের ইতি ঘটলেও এ নিয়ে দুই দেশের বিবাদ অব্যাহত ছিল। নিজেদের অঞ্চল পুনরায় দখলে বেশ কয়েকবারই হুমকি দিয়েছে আজারবাইজান। গত রোববার নতুন করে শুরু হওয়া সংঘাতে তুরস্ক ও রাশিয়ার মতো আঞ্চলিক শক্তি জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে তুরস্ক সরাসরি আজারবাইজানের পক্ষ নিয়েছে। শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন তিনি হাসপাতালে আসার সময় অসুস্থ বোধ করলেও এখন ভালো আছেন। হোয়াইট হাউসের চিকিৎসকরাও একই দাবি করেছেন। তবে চিফ অব স্টাফ মার্কিন মিডোস বলেছেন ভিন্ন কথা। তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত 24 ঘন্টায় কঠিন সময় পার করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামনের 48 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ এবং তিনি ঝুঁকিমুক্ত নন। শুক্রবার মৃদু উপসর্গ দেখা দেওয়ায় টন মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। সমর্থকদের পাশাপাশি তার শারীরিক অবস্থা জানতে উৎকণ্ঠিত গোটা বিশ্ব। তবে শনিবার সবাইকে আশ্বস্ত করে ট্রাম্প টুইটারে জানান, হাসপাতালে আসার সময় অসুস্থ থাকলেও এখন আগের চেয়ে ভালো বোধ করছেন তিনি। একই দিন ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি বলেন, এখন পর্যন্ত ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়নি এবং অনেকটাই সুস্থ রয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে চিকিৎসকের এ বক্তব্যের কিছুক্ষণ পরে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোসের বক্তব্যে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। ওয়াল্টার রিড হাসপাতাল প্রাঙ্গণে মিডোস সাংবাদিকদের বলেন, গত 24 ঘন্টা প্রেসিডেন্টের অবস্থা খুবই উদ্বেগজনক ছিল। পরবর্তী 48 ঘন্টা তার চিকিৎসার জন্য আরও গুরুত্বপূর্ণ হবে। এখনও তিনি পুরোপুরি সুস্থতার পথে নেই। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে 2 লাখের বেশি মানুষের মৃত্যু এবং দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এই মহামারীকে ট্রাম্প ততটা গুরুত্ব দেননি। 3 নভেম্বর ভোট সামনে রেখে গত কয়েক সপ্তাহে নিয়মিতভাবে তিনি দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সফর করে আসছিলেন। সংক্রমণ এড়াতে চিকিৎসকরা যেখানে মাস্ক ব্যবহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে মাস্ক পরতে অনাগ্রহ দেখিয়ে এসেছেন। এমনকি যারা মাস্ক পরছেন তাদেরও সমালোচনা করতে ছাড়েননি।
শন কনলি জানিয়েছে, ট্রাম্পকে ইতিমধ্যে রেমডেসিভির 5 দিনের কোর্সের একটি ডোজ দেওয়া হয়েছে। এছাড়া তাকে রেজেনেরন ফার্মাসিউটিক্যালের প্যারিনোকল অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়েছে। ওই ওষুধটি শরীরে ভাইরাসের বিস্তার হ্রাস করে দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে। পাশাপাশি জিঙ্ক, ভিটামিন ডি, ফ্যাটোডিন, মেলাটিনোনিন ও অ্যাসপারিন দেওয়া হচ্ছে ট্রাম্পকে। বৃহস্পতিবার গভীর রাতে এক টুইটে নিজের এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। বয়স ও ওজনের কারণে ঝুঁকিতে রয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কুয়েতের নতুন শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ। রোববার পৃথকভাবে এই দুই দেশের কর্মকর্তারা সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা জানাতে এই সাক্ষাৎকার করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মঙ্গলবার কুয়েতের সাবেক আমির শেখ সাবাহ আল আহমদ মৃত্যুবরণ করলে ক্ষমতা গ্রহণ করেন তার ভাই শেখ নওয়াফ। প্রয়াত আমির প্রতিবেশী সৌদি আরব ও ইরানের মধ্যকার সম্পর্কে ভারসাম্য বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলেন। 1990-91 সালে এই মার্কিন জোটের নেতৃত্বে কুয়েত দখলমুক্ত হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার মন্তব্য করেছেন, প্রয়াত আমিরকে মহৎ মানুষ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করা হবে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শেখ নওয়াফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গেও একই দিনে সাক্ষাৎ করেছেন। ইরানি মন্ত্রী প্রয়াত আমিরের প্রশংসা করেছেন। বুধবার কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নিয়েছে 83 বছরের নওয়াফ আল আহমেদ। শপথ গ্রহণের পর মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক দিয়েছেন তিনি। একসঙ্গে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। বিশ্বের ষষ্ঠ শীর্ষ তেল মজুতকারী দেশ কুয়েত। দেশটির 41 লাখ জনসংখ্যার মধ্যে 34 লাখই বিদেশি। বিগত 260 বছর ধরে দেশটি শাসন করছে সাবাহ পরিবার। উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কুয়েত। দেশটির রাজনৈতিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকে আমিরের। পার্লামেন্ট ভেঙে দেওয়া কিংবা পাল্টে দিয়ে নির্বাচনের ডাক দেওয়ার ক্ষমতাও আমিরের হাতে। যুদ্ধরত আজারবাইজান ও আর্মেনিয়ার ছোড়া 10টির বেশি মর্টার ইরানে এসে পড়েছে। ইরানের সীমান্তবর্তী খোদ আরিফিন জেলায় এসব মর্টার এসে পড়েছে বলে সেখানকার গভর্নর আলী আমিরাত নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত 10টির বেশি মর্টার ইরান ভূখণ্ডে আঘাত হেনেছে। এগুলো অনাবাসিক ও কৃষিক্ষেত্রে এসে পড়েছে। সৌভাগ্যের বিষয়, এতে কেউ নিহত হয়নি। একটি সূত্র জানিয়েছে, মর্টার আঘাত হানার ফলে ইরানের এক শিশু আহত হয়েছে। ইরান স্পষ্টভাবে এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। দুই দেশকে ইরানের সীমান্ত লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকতে বলেছে তেহরান। কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে 1 সপ্তাহের বেশি সময় ধরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘাত শুরু হওয়ার পরপরই ওই দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তারা আর্মেনিয়া ও আজারবাইজানকে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক আইনের আওতায় দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। 1980-র দশকের শেষ দিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। 1994 সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে 30,000 মানুষ প্রাণ হারায়। আন্তর্জাতিকভাবে কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও আর্মেনিয়ার সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে সেখানকার আর্মেনীয় বংশোদ্ভূতরা। হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী বাগদাদে। অনেকেই ভেবেছিল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। ঘটনার পরে খোঁজ নিয়ে জানা গেছে, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরখ করে দেখেছে। কার্যকারিতা পরখ করতে গিয়ে ব্যবহার করেছে যুদ্ধ সরঞ্জাম, কিন্তু তারা একেবারের জন্য শহরবাসীকে বিষয়টি অতিবাহিত করার প্রয়োজন মনে করেনি। এ কারণে শহরবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ইরাকি বার্তা সংস্থা সাবেরি নিউজ জানিয়েছে, মার্কিন বাহিনীর দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা CRAM গত সপ্তাহ একই ধরনের পরীক্ষা চালিয়েছে আগ্রাসী বাহিনী। তারা ইরাক সরকারের অনুমতি নিয়ে এই ধরনের তৎপরতা চালাচ্ছে নাকি গুন্ডামির অংশ হিসেবে অবৈধভাবে এই কাজ করছে তা স্পষ্ট নয়। তবে ইরাকের কয়েক ডজন রাজনীতিবিদ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দূতাবাস হচ্ছে কূটনৈতিক স্থাপনা, কিন্তু বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সামরিক স্থাপনায় পরিণত হয়েছে, যা ইরাক সহ গোটা অঞ্চলের জন্যই বিপজ্জনক।
ইরাকি জনগণের একটা বড় অংশ সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে সেদেশের সংসদে একটি বিল পাশ হয়েছে। কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবার সঙ্গে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশনায় জাভেদ জারিফ কুয়েত সিটি সফর করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ইরানি জনগণের পক্ষ থেকে নতুন আমিরকে সান্ত্বনা দেন। এছাড়া জাভেদ জারিফ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসের আল মুহাদ্দাস আস সাবার সঙ্গেও বৈঠক করেন। উভয় বৈঠকে তিনি কুয়েতের প্রতি ইরানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমর্থন ঘোষণা করেন বলে ইরনা জানিয়েছে। গত বুধবার কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নিয়েছে 83 বছরের নওয়াফ আল আহমদ। শপথ গ্রহণের পর মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক দিয়েছেন তিনি। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে, এতে আরও 10 জন আহত হয়েছে। স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ এই খবর জানায়। সূত্র জানায়, রোববার ভোরে জিলিন প্রদেশের ফুয়নগরের কাছে শিকিয়াও গ্রামে একই দিক থেকে আসা একটি মিনিভ্যান ও ট্রাক্টর অপর দিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 6 জন নিহত হন। আহত 10 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।